গ্রামার লাইনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামার লাইনের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ইনফিনিটিভ। এটা নন ফাইনাইট ভার্বের একটা অংশ বা একটা ভাগ। নন ফাইনাইট ভার্ব অর্থাৎ বাংলায় যাকে বলে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া বাংলায় এর সংজ্ঞা ছিল যে ভার্ব বা যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। ইংরেজিতেও প্রায় তাই, একটু অন্যরকম এর সংজ্ঞাটা দেওয়া হয় যে ভার্ব কোনো পার্সন, নাম্বার বা টেন্স দ্বারা সীমাবদ্ধ নয়, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের তিনটে ভাগ, ইনফিনিটিভ, পার্টিসিপল আর জিরান্ড। তো তার প্রথম ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনফিনিটিভ। প্রথমে দেখো সংজ্ঞা বলছে, যখন কোনো ক্রিয়া বা ভার্ব শুধু ক্রিয়ার নামমাত্র প্রকাশ করে তখন তাকে ইনফিনিটিভ বলে। ক্রিয়ার নামমাত্র প্রকাশ করে অর্থাৎ নাউনের মতো। অর্থাৎ বলা যেতে পারে যে ইনফিনিটিভ হলো ভার্ব প্লাস নাউন, অর্থাৎ পার্টলি ভার্ব পার্টলি নাউন। মানে পার্টলি বলতে যখন যে ভূমিকা পালন করে, হয় ভার্বের ভূমিকা পালন করে, না হলে নাউনের ভূমিকা পালন করে। তো যেহেতু ভার্ব থেকে এটার উৎপত্তি, আবার নাউনের মতন একটা ক্রিয়ার নাম, এই যে নাম মাত্র প্রকাশ করা মানে এখানে নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করছে, তাই আমরা এটাকে ভার্ব প্লাস নাউন বলতে পারি। জিরান্ডও তাই, ভার্ব প্লাস নাউন। তো যেমন উদাহরণ দিচ্ছি, আই লাইক টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। এখানে টু প্লে এইটা হলো ইনফিনিটিভ। কেন? কারণ এটা কোনোভাবে সাবজেক্টের পার্সন, নাম্বার বা মূল ভার্বের টেন্স দ্বারা সীমাবদ্ধ নয়। এখানে যাই করি, আইয়ের জায়গায় উই করি, হি করি, সি করি, এখানে লাইকড করি, পাস্ট টেন্স করে দিই, কিন্তু এটা টু প্লেই থাকবে। আই লাইক টু প্লে ক্রিকেট, এটাকে আমরা যদি লিখি যে উই লাইক টু প্লে ক্রিকেট, তাহলেও তা একই থাকবে। হি লাইকস টু প্লে ক্রিকেট, অর্থাৎ হির পরে লাইকস দিলাম, পাল্টে গেল টেন্স, নাম্বার অনুসারে, পার্সন নাম্বার অনুসারে পাল্টে গেল, কিন্তু এখানে টু প্লে থাকলো। যদি আমরা পাস্ট টেন্স করি আই লাইকড টু প্লে ক্রিকেট, তাহলেও টু প্লে থাকলো। অর্থাৎ দেখা যাচ্ছে টু প্লে কিন্তু কখনোই সাবজেক্টের পার্সন নাম্বার এবং মূল ভার্বের টেন্স দ্বারা প্রভাবিত হয় না, তাই অর্থাৎ সীমাবদ্ধ হয় না। ওই জন্য ইনফিনিটিভ কথাটা, ইনফিনিটি কথার অর্থ কি? ইনফিনিটি কথার অর্থ হচ্ছে অসীম, মানে যার কোনো সীমা নেই। অর্থাৎ এখানে সীমাবদ্ধ নয়, কোনোভাবেই সে সীমাবদ্ধ নয়। দেখো মূল ভাবটা কিন্তু এটাকে দেখে তৈরি হয়, এটা পাল্টাবে, মূল ভাবটা পাল্টাবে। আইয়ের জায়গায় হি করবো, এটা লাইকস হয়ে যাবে। আবার পাস্ট টেন্সে নিয়ে যাবো, এটা লাইকড হয়ে যাবে। অর্থাৎ এই ভাবটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এর দ্বারা সীমাবদ্ধ। একে ছাড়া এ ভার্ব তৈরি হয় না, সাবজেক্ট ছাড়া এই ভার্ব, মূল ভার্ব তৈরি হয় না। এইটা কিন্তু ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব। এটা কি? নন ফাইনাইট ভার্ব। এবং তার মধ্যে এটা একটা ক্রিয়ার নাম প্রকাশ করছে, খেলা। হ্যাঁ, খেলা, ঠিক আছে। খেলা হচ্ছে একটা খেলা, একটা ক্রিয়ার নাম, ক্রিয়ার নাম। এ কিন্তু আর অন্য কোনো ভার্ব এর মধ্যে আমরা গুণ দেখতে পাচ্ছি না, কারণ ভার্বের গুণ থাকলে তাহলে পরিবর্তন হতো, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলে এটা পরিবর্তন হতো, হচ্ছে না, সেটা ফাইনাইট ভার্বটা পরিবর্তন হচ্ছে। তাই এটা ইনফিনিটিভ, অসীম, এর কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে বোঝা গেল ইনফিনিটিভ কি। এবার আসছি বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম তার থেকে আমরা কি ডিরাইভ করতে পারি, অর্থাৎ কি সিদ্ধান্তে উপনীত করতে পারি, যেটা ইনফিনিটিভের বৈশিষ্ট্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি। কীরকম? প্রথমত ওই যে বলছিলাম যে সাবজেক্ট চেঞ্জ হোক বা না হোক এর কোনো প্রভাব পড়ে না, তাহলে কোনো সাবজেক্ট থাকে না, কারণ এটি নন ফাইনাইট ভার্ব। কোনো সাবজেক্টের কোনো সাবজেক্ট একে কন্ট্রোল করে না। দ্বিতীয়ত হচ্ছে টেন্স, এর টেন্সটা দু প্রকার, এক হচ্ছে প্রেজেন্ট টেন্স আর এক হচ্ছে পাস্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে কিভাবে ভাগটা থাকে? টু প্লাস মূল ভার্ব অথবা টু প্লাস বি প্লাস মূল ভার্বের আইএনজি। যদি একটা ভার্ব দিয়ে বুঝি তাহলে এরকমভাবে, যদি প্লে দিয়ে করি টু প্লে অথবা টু বি প্লেয়িং, এই আকারে থাকে। অর্থাৎ ইনফিনিটিভটা কি আকারে থাকে? টু প্লে অথবা টু বি প্লেয়িং মূল ভার্বের সঙ্গে আইএনজি। আর যদি পাস্ট টেন্স হয় টু হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ কি করতে পারি প্লে দিয়ে করলে? টু হ্যাভ প্লেড, টু হ্যাভ প্লেড অথবা টু হ্যাভ বিন প্লেয়িং। এই ফর্মে বা এই আকারে আমরা
টোটাল, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে ফর্মে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট আসছে কি প্রকারভেদ, ক্লাসিফিকেশন। ইনফিনিটিভ কত প্রকার, এক এক বইতে এক এক রকমভাবে রয়েছে, তবে জেনারেলি আমরা যেটা করতে পারি টু ইনফিনিটিভ, অর্থাৎ যুক্ত টু থাকবে মূল ভার্বের আগে। আর হচ্ছে প্লেন ইনফিনিটিভ বা যাকে বলে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি, মুক্ত। বেয়ার মানে মুক্ত, অর্থাৎ কিসের থেকে মুক্ত, টু থাকে না, সেখানে শুধু ভার্বটা থাকবে, শুধু প্লে। অথবা তাকে বলে উইদাউট টু ইনফিনিটিভ। এইভাবে আমরা ভাগ করতে পারি, টু ইনফিনিটিভ আর উইদাউট টু ইনফিনিটিভ। যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, উইদাউট টু ইনফিনিটিভকে বেয়ার ইনফিনিটিভ বলে অথবা প্লেন ইনফিনিটিভ বলে। এছাড়াও অনেক বইতে পাবে সিম্পল ইনফিনিটিভ বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এইভাবেও ভাগ করা আছে। তো আমরা এইভাবেই শিখলাম, এতে সুবিধা হবে যে একটা হচ্ছে টু ইনফিনিটিভ আছে, মানে অর্থাৎ মূল ভার্বের আগে টুটা থাকবে, আরটা হচ্ছে মূল ভার্বের আগে টু থাকবে না। এবারে দেখে নিই ফাংশনস অর ইউজেস অফ ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হয় বা কোন পজিশনে বসে কিভাবে ফাংশন করে। এক নম্বর, সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে। অর্থাৎ ইনফিনিটিভটা বসবে বাক্যের একদম প্রথমে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমনভাবে বাক্যের শুরু থেকে বসে সাবজেক্ট, ঠিক সেই পজিশনে বসবে ইনফিনিটিভ। অর্থাৎ তখন তার ভূমিকাটা হয়ে যাবে বাক্যের মধ্যে সাবজেক্ট। যেরকম টু স্টিল ইজ আ সিন, স্টিল মানে কি, চুরি করা, আর সিন মানে পাপ। তাহলে চুরি করা পাপ, এর অর্থ হলো চুরি করা পাপ। তাহলে বাক্যের শুরুটা হয়েছে টু স্টিল, এইটা হলো ইনফিনিটিভ। তাহলে এই বাক্যের শুরুতে সাবজেক্ট, যেমন শুরুতে কে বসে, সাবজেক্ট, তাহলে এই বাক্যে সাবজেক্টের ভূমিকা পালন করছে টু স্টিল। আবার পরেরটা দেখি, পরের এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই দুটো ইনফিনিটিভ ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো পরীক্ষায় পাওয়া যায়, WBCS-এও এসছে, বেশ কয়েকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা। টু আর ইজ হিউম্যান, অর্থাৎ ভুল করা মানব ধর্ম, ভুল করাই মানুষের ধর্ম। টু আর হচ্ছে ইনফিনিটিভ, বাক্যের শুরুতে বসেছে, সাবজেক্ট রূপে ফাংশন করছে। আবার বলছে টু ফরগিভ ইজ ডিভাইন, এইটা অ্যাকচুয়ালি একসঙ্গে থাকে, টু আর ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ইজ ডিভাইন। আমি ওটা সেগ্রিগেট করে দিয়েছি। টু ফরগিভ ইজ ডিভাইন কথার অর্থ কি, ক্ষমায় হচ্ছে দেবধর্ম, ক্ষমা করা, যেমন ভুল করা যেমন মানুষের ধর্ম, ক্ষমা করা দেবধর্ম। তাহলে টু ফরগিভটা হচ্ছে ইনফিনিটিভ। এবং এদের প্রত্যেকের দেখো টু স্টিল, টু আর, টু ফরগিভ, এটা কিন্তু সাবজেক্ট পজিশনে বসেছে। অর্থাৎ এখানে ফাংশনটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। কোন ভার্ব? এই যে ইজ ভার্বের সাবজেক্ট এখানে টু স্টিল, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু আর, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু ফরগিভ। হলো 2 নাম্বার, ঠিক যেমনভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে ভার্বের, আবার অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। তখন সেক্ষেত্রে বসবে শেষে, এই যেমন এই অবজেক্ট পজিশনে বসবে। কীরকম? আই লাইক টু প্লে গেমস, তাহলে আই হলো সাবজেক্ট, লাইকটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর টু প্লেটা হচ্ছে ইনফিনিটিভ। এবং এটা দেখো প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট পজিশনে বসেছে। যদিও গেমসটা হচ্ছে অবজেক্ট, গেমসটা প্রকৃত অবজেক্ট, কিন্তু এটাকে ধরে নিচ্ছি যে এটা অবজেক্টের মতো ভূমিকা পালন করছে। আসলে কিন্তু অবজেক্ট নয়, কিন্তু অবজেক্টের মতন শেষে বসে, ভার্বের পরে বসে অবজেক্টের ভূমিকা পালন করছে। আবার দেখো 3 নাম্বার, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, এটা ছিল অবজেক্ট অফ এ ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ কি? COMPLEMENT, এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ কিন্তু পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি? পরিপূরক। অর্থাৎ যা পরিপূরণ করে বা সম্পূর্ণ করে তাকেই বলা হয় কমপ্লিমেন্ট। তো এখানে কি দিয়েছি? হিজ ড্রিম ওয়াজ টু উইন ফ্রিডম, তার স্বপ্ন ছিল স্বাধীনতা লাভ করা বা স্বাধীনতাকে জয় করা। হিজ ড্রিম ওয়াজ টু উইন ফ্রিডম। তো এখানে কিভাবে কমপ্লিমেন্ট হচ্ছে? ভার্ব কি? ফাইনাইট ভার্ব ওয়াজ। এই ওয়াজ ভার্বটার কমপ্লিমেন্ট হচ্ছে টু উইন। কেন? হিজ ড্রিম ওয়াজ ফ্রিডম যদি করতাম তাহলে অর্থটা সম্পূর্ণ হতো না। এই টু উইনটা দিয়ে এই ওয়াজ ভার্বের সম্পূর্ণ অর্থটা প্রকাশ পেয়েছে, যে তার স্বপ্ন ছিল ফ্রিডমকে জয় করা। তাহলে টু উইন কি হচ্ছে? ওয়াজ ভার্বের
কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা হচ্ছে ইনফিনিটিভ। এবং এখানে ফাংশনটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কোন ভার্ব? ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট। আসছি পরের পয়েন্টে, 4 নম্বর পয়েন্ট, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট রূপে। ভার্বের অবজেক্ট রূপে, ভার্বের কমপ্লিমেন্ট রূপে পেয়েছি, তো এবারে আসি প্রিপোজিশনের অবজেক্ট রূপে। তো উদাহরণ কি? দ্য পেশেন্ট ওয়াজ অ্যাবাউট টু ডাই, রুগীটি মরতে বসেছিল, প্রায় মরতে মানে মুমূর্ষু হয়ে উঠেছিল। এখানে অ্যাবাউট এই প্রিপোজিশনের পরে যদি আমরা কোনো এই যে এই টু ডাইটা হচ্ছে ইনফিনিটিভ, এইটা হচ্ছে ইনফিনিটিভ, এটা যদি না বসাই তাহলে কি হবে? দ্য পেশেন্ট ওয়াজ অ্যাবাউট, রোগীটি প্রায়, প্রায়ের পরে যদি আমরা যদি না দিই তাহলে কি হবে? কোনো অর্থ প্রকাশ হবে না। কিন্তু যদি দিই টু ডাই, অ্যাবাউট টু হোয়াট, আমাদের মনে প্রশ্ন থেকে যাবে অ্যাবাউট টু হোয়াট? অ্যাবাউট টু ডাই, অর্থাৎ অ্যাবাউট এই প্রিপোজিশন, এটা প্রিপোজিশন, এই অ্যাবাউট প্রিপোজিশনকে সম্পূর্ণ করছে টু ডাই ইনফিনিটিভ, অর্থাৎ এর অবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, অ্যাবাউটের অবজেক্ট হিসেবে কাজ করছে। পরের পয়েন্টটাও এই একই রকম, হয়তো আলাদা করে বলার দরকার ছিল না, তবু একটু অন্যরকমভাবে বললাম। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের পরিপূরক রূপে। হি টেম্পটেড মি টু ডু ইট, এটা ছিল, যেহেতু এটা প্রিপোজিশনের কমপ্লিমেন্ট বলা যায়, প্রিপোজিশনের অবজেক্ট বা প্রিপোজিশনের কমপ্লিমেন্ট বলা যায়, এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। এটাকে আমরা কি বলতে পারি? কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন, এটাকে বলতে পারি, কারণ অ্যাবাউট এই প্রিপোজিশনের অর্থ সম্পূর্ণ করছে। আর পরেরটা কি? অবজেক্টের অর্থ সম্পূর্ণ করছে। হি টেম্পটেড মি টু ডু ইট, সে আমাকে প্ররোচিত করলো এই কাজটা করার জন্য। তাহলে টু ডু এইটা হচ্ছে ইনফিনিটিভ, এটা মি এই অবজেক্টকে সম্পূর্ণ করছে। যদি বলি হি টেম্পটেড মি বলে আর কিছু যদি না বলি, তখন মনে প্রশ্ন জাগবে হি টেম্পটেড মি টু হোয়াট, তখন উত্তর হবে টু ডু ইট। তাহলে মি অবজেক্টের পরিপূরক হচ্ছে টু ডু, তাই এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ফাংশন করছে। 6 নম্বর, অ্যাবসোলিউট রূপে বা নাউন ফ্রেজ রূপে। অ্যাবসোলিউট মানে কি? অ্যাবসোলিউট হচ্ছে এমন একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ যেটার সঙ্গে বাক্যের বাকি অংশের কোনো গ্রামাটিক্যাল রিলেশন থাকে না, তাকে অ্যাবসোলিউট বলে। এমন একটা কনস্ট্রাকশন যেটার সঙ্গে বাক্যের বাকি অংশের কোনো গ্রামাটিক্যাল রিলেশন থাকে না, সেটাকে বলে অ্যাবসোলিউট। আরেকটা কি বলছি? ফ্রেজ রূপে, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজ বা শব্দগুচ্ছ দিয়ে নাউনকে বিশেষিত করা হয় বা নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। যেমন আই টোল্ড হিম হোয়াট টু ডু, আমি তাকে বলেছিলাম কি করতে হবে। এই যে এখানে টু ডু হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু নাউন ফ্রেজ কোনটা? হোয়াট টু ডু, এই অংশটা নাউন ফ্রেজ, হোয়াট টু ডু বা অ্যাবসোলিউট এই অংশটা, কিন্তু এর মধ্যে ইনফিনিটিভ হচ্ছে টু ডু। 7 নম্বর পয়েন্ট, প্রিলিমিনারি বা ইন্ট্রোডাক্টরি ইটের পরে আমরা অনেক সময় কি সাবজেক্ট পাই না, ইট দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে, যখন ঘড়ি জিজ্ঞেস করি, যে টাইম জিজ্ঞেস করি, যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হ্যাঁ, তখন আমরা উত্তরে কি বলি? সাবজেক্ট পাই না, তখন আমরা ইট দিয়ে শুরু করি। ওই ইটটা হচ্ছে প্রিলিমিনারি বা ইন্ট্রোডাক্টরি ইট, যে ইট ইজ 10:30 বা ইট ইজ 7:30 বা ইট ইজ 6 o'clock। তো এই ইটের ক্ষেত্রেও অনেক দেখা যায় যে আমরা ব্যবহার করতে হয় ইনফিনিটিভ। যেমন ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, এটা বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে এক্ষেত্রে ইট, প্রিলিমিনারি ইটের পরে আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে এই একটা ইনফিনিটিভ আর এই একটা ইনফিনিটিভ, টু ডু আর টু সে। পরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, TOO টু এর পরে, যেমন আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, অর্থাৎ আমি হাঁটার পক্ষে খুবই ক্লান্ত। এটাকে যদি এটা সিম্পল সেন্টেন্স করার সময় আমরা TOO টু যদি ব্যবহার করি, তারপর TO2 ব্যবহার করব যখন আমরা কোনো একটা কাজের কারণ হিসেবে আর একটা কাজ দেখাবো। অর্থাৎ আই অ্যাম সো টায়ার্ড
দ্যাট আই ক্যান নট ওয়াক। এটার মানে কি? আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সেটাকে যখন সিম্পলে রূপান্তরিত করব এই ধরনের, এটাকে আমরা ইউজ করেছি অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। তো এটা অ্যাডভার্ব ক্লজ অফ রিজন না, সরি, অ্যাডভার্ব ক্লজ অফ, এটাকে আমরা বলবো ডিগ্রি, বা কি বলা যায়, মানে কাজের কোনো একটা হওয়ার, অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। এটাকে অ্যাডভার্ব ক্লজ অফ আমরা করতে পারি অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট, যে আমি এতই ক্লান্ত হয়ে পড়েছি যে আমি আর হাঁটতে পারছি না, ক্লান্ত হওয়ার কারণে ওই ঘটনাটা ঘটেছে। ওইটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করব, তাহলে মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট ইউজ করার সময় যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি, সেটাকে যদি ট্রান্সফরমেশন করি তখন আমরা টু আর টু, TOO2 ডট ডট টু এই ফর্মে আনতে হবে। অর্থাৎ তখন বোঝাই যাচ্ছে যে টু ইনফিনিটিভ আনতে হবে। আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, তাহলে টু ওয়াক হচ্ছে এই সেই ইনফিনিটিভ আমাদের। তাহলে টু এর পরে টু বসাবো কখন? যখন কমপ্লেক্স সেন্টেন্সের বোঝাবে যে অ্যাডভার্ব ক্লজ অফ রিজাল্ট, সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করার সময় টু বা টু বসাবো, সেখানে টু ইনফিনিটিভ আনবো। 9 নম্বর পয়েন্ট, ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব হিসাবে, অর্থাৎ কোনো ভার্বকে কোয়ালিফাই করে, ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলি? ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। অ্যাডভার্বের বিশেষত্ব এই, বা অ্যাডভার্ব কাকে বলে সেই সংজ্ঞাতেই রয়েছে যে অ্যাডভার্ব কোনো ভার্বকে কোয়ালিফাই করতে পারে, বা কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। তো এখানে ভার্বকে কীভাবে কোয়ালিফাই করছে? উই ইট টু লিভ, আমরা খাই বাঁচার জন্যে। টু লিভটা ইট ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটা হলো ইনফিনিটিভ, এবং এটা ভার্বকে মডিফাই করছে। এর উদ্দেশ্য, এটাকে আমরা কি লিখতে পারি? উই ইট সো দ্যাট উই লিভ। এটা কি? এটা হচ্ছে, এটাকে আমরা এই যে সো দ্যাট উই লিভ, এটা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, উদ্দেশ্য, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস ইউজ করেছি। তাহলে যে ক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস ইউজ করা হয়, করে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়, সেক্ষেত্রে সেটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্যে এই ইনফিনিটিভের সাহায্য নেওয়া হয়। এক্ষেত্রে যেমন অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট ইউজ করে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব এবং সেটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে যেমন টু টু লাগবে। আর এক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাসকে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তখন আমাদের ইনফিনিটিভ লাগবে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে? ভার্ব, ইট ভার্বকে কোয়ালিফাই করেছে টু লিভ। ঠিক তেমনভাবে নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ হিসেবে কাজ হয়। তাহলে এর ফাংশনটা কি ছিল? যেহেতু ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটা হয়ে গেছে কি অ্যাডভার্বের মতন হয়ে গেছে। অ্যাডভার্ব, লাইক অ্যাডভার্ব, অ্যাডভার্ব নয় কিন্তু লাইক অ্যাডভার্ব, ইনফিনিটিভ, কিন্তু তার ফাংশনটা হচ্ছে অ্যাডভার্বের মতন, কারণ ভার্বকে কোয়ালিফাই করছে। পরেরটা দেখছি, নাউনকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে, এটা আমরা পার্টস অফ স্পিচে জানি, যে বিশেষ্য পদকে যে বিশেষিত করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে ইনফিনিটিভের ফাংশনটা হবে অ্যাডজেক্টিভের মতন। কীরকম? দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক টু ডু, অনেক কাজ আছে করার জন্য। তাহলে টু ডু হচ্ছে আমাদের ইনফিনিটিভ। কাকে কোয়ালিফাই করছে? ওয়ার্ক, এটা নাউন। তাহলে এর ফাংশনটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভের মতো। এর ফাংশনটা অ্যাডজেক্টিভের মতো হয়ে গেল, কারণ নাউন, ওয়ার্ক নাউনকে কোয়ালিফাই করছে। ঠিক একইভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব, ওই যে বললাম অ্যাডভার্ব ভার্বকেও কোয়ালিফাই করতে পারে, আবার অ্যাডভার্বকেও অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করতে পারে। ইংলিশ ইজ ডিফিকাল্ট টু লার্ন, তাহলে টু লার্ন হচ্ছে, টু দেখেই আমরা বুঝতে পারছি এটা ইনফিনিটিভ, তাহলে এটা আগে ইনফিনিটিভ লিখলাম। এবং দেখি কিভাবে ফাংশন করছে না, এটা ডিফিকাল্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে ডিফিকাল্ট টু লার্ন, এই ডিফিকাল্ট অ্যাডজেক্টিভকে এটা মডিফাই করছে, তাই এর ফাংশনটা হয়ে গেল ইকুয়াল সাইন দিয়ে লিখলাম অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভের মতন। এটার ফাংশন অ্যাডজেক্টিভ, এটার ফাংশন অ্যাডভার্বের মতো। এবারে আসছি দ্বিতীয় ভাগ ইনফিনিটিভের, উইদাউট টু। উইদাউট টু ইনফিনিটিভ, বা যাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এখানে টু থাকে না ইনফিনিটিভ ভার্বটির আগে। সাধারণত কি হয়, কয়েকটা ভার্ব আছে, যেমন লেট, সি, হিয়ার, নিড, বিড, হেল্প, ডেয়ার, এই ধরনের ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ভার্ব যখন ব্যবহার করি তখন সেখানে কিন্তু টু বসাই না। অর্থাৎ এই ভার্বগুলো থাকলে
আমাদেরকে ইনফিনিটিভ ভার্ব বসানোর সময় সচেতন হতে হবে। যেমন লেট হিম গো নাও, এই যে লেট, এই লেট তাকে যেতে দাও, এখানে যে গো এইটা হচ্ছে প্রিপোজিশন ইনফিনিটিভ, এর আগে কিন্তু টু বসায়নি, অর্থাৎ লেট হিম টু গো নাও করা হয়নি, এবং করা হলে সেটি ভুল হবে। ঠিক একইভাবে উই স দেম রিড, রিডটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এখানে যেমন গো ছিল বেয়ার ইনফিনিটিভ, এখানে রিড হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এই যে সি ভার্বটা থাকলে টু আর বসে না। আই হার্ড হিম ক্রাই, আমি তাকে কাঁদতে শুনেছিলাম, এটার মানে ছিল উই স দেম রিড, আমরা তাকে পড়তে দেখেছিলাম, এটার মানে হচ্ছে আমরা তাকে কাঁদতে শুনেছিলাম। ক্রাইটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এখানে কিন্তু কোনোটাতেই টু বসেনি, যেহেতু এই ভার্বগুলো রয়েছে, লেট, স, হার্ড, এই ভার্বগুলো রয়েছে, তাই কিন্তু এখানে ইনফিনিটিভ ভার্বগুলো এইগুলো কিন্তু ইনফিনিটিভ মাথায় রাখতে হবে। এটা 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 একসাথে বেয়ার ইনফিনিটিভ, এগুলো কিন্তু প্রত্যেকটা বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের দ্বিতীয় যে অংশটায় আমরা বলতে চাইছি সেটা হলো হ্যাড বেটার, উড রাদার, নাথিং বাট, সুনার দেন, ক্যান নট বাট, এই ধরনের শব্দগুচ্ছ যদি থাকে বা ফ্রেজ যদি থাকে তাহলে তারপরে বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ উইদাউট টু ইনফিনিটিভ ব্যবহৃত হবে। উদাহরণ, ইউ হ্যাড বেটার গো দেয়ার, এই যে রয়েছে হ্যাড বেটার, তারপরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ বসেছে, গো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এর অর্থ কি? ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমার সেখানে যাওয়াই ভালো ছিল, তোমার সেখানে যাওয়াই ভালো ছিল। আই ক্যান নট বাট কিপ ইউর রিকোয়েস্ট, আমি তোমার অনুরোধ না রেখে পারলাম না, এই ধরনের যে এক্সপ্রেশন সেগুলো ইংলিশে করার সময় এইগুলো সাহায্য নিতে হয়। ক্যান নট বাট মানে কি? আই ক্যান নট বাট কিপ অর্থাৎ না রেখে পারলাম না, আমি তোমার অনুরোধ না রেখে পারলাম না, কিপ বেয়ার ইনফিনিটিভ নিয়েছে, যেহেতু ক্যান নট বাট এই ফ্রেজ রয়েছে। তারপর রয়েছে কি হি উড রাদার স্টার্ভ দেন বেগ, সে ভিক্ষা করার থেকে মানে অনাহারে থাকা শ্রেয় মনে করে, বা বা মানে বলা যায় যে সে অনাহারে থাকবে তবু ভিক্ষা করবে না, সে অনাহারে থাকবে তবু ভিক্ষা করবে না, এর অর্থ। এই উড রাদার, যেমন এখানে রয়েছে উড রাদার থাকলে কি হবে, আমাদের রয়েছে স্টার্ভ একটা বেয়ার ইনফিনিটিভ, আবার দেন থাকার জন্যে এখানে হয়েছে বেগ, এই দুটো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তারপরে শি ডিড নাথিং বাট উইপ, নাথিং বাট মানে কি? শি ডিড নাথিং বাট উইপ অর্থাৎ কান্না ছাড়া আর কিছুই সে করতে পারলো না, কাঁদা ছাড়া আর সে কিছুই করতে পারলো, মানে শুধু কাঁদতেই হলো তাকে। তাহলে এই যে উদাহরণগুলো দেখালাম এইগুলোর মধ্যে কিন্তু এখানে উইপটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম লাস্ট যে বিষয়টা আমরা বলবো সেটা হলো স্প্লিট ইনফিনিটিভ। এটা ইনফিনিটিভের কোনো ভাগ সেভাবে বলা যায় না, কারণ এটা টু ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ইনফিনিটিভেরই একটু অন্য ধরনের একটা ফর্ম। কি ফর্ম না, টু প্লাস ইনফিনিটিভ, এই টু আর ইনফিনিটিভের মাঝখানে একটা অ্যাডভার্ব এসে যাবে, এবং এতে করে কি হবে, ইনফিনিটিভটা ভেঙে যাবে। এই যে ভেঙে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া অর্থাৎ স্প্লিট হয়ে যাওয়া, সেই জন্য এটাকে বলা হয়েছে স্প্লিট ইনফিনিটিভ। উদাহরণ দিয়েছি, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, আমি অনুরোধ করছি আপনাকে দয়া করে আমার প্রস্তাবটি গ্রহণ করুন। এই যে টু, তার মাঝখানে কাইন্ডলি আর তারপরে ভার্ব, এই টু এইটা হচ্ছে অ্যাডভার্ব আর এইটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এই যে ইনফিনিটিভ আর টু এর মাঝখানে অ্যাডভার্ব আনাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ, এই ধরনের ইনফিনিটিভকে বলা হবে স্প্লিট ইনফিনিটিভ। তো এই ছিল আমাদের আজকের পর্বের ভিডিওর বিষয়বস্তু ইনফিনিটিভ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।